নমস্কার, আমি শঙ্কর। নমস্কার, আমি সৌগতা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের শিরোনামে, ব্রততী পরম্পরার 10 বছরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শব্দেরা আমার বাগানে। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির কোপে ভারত। পরিবেশ থেকে ট্রাফিক, বিধি লঙ্ঘন করে বেপরোয়া দোল উদযাপন। পদার্থবিজ্ঞানে ডক্টরেট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা পূর্ণিমা সিনহা। চাঁদের মুখের উপরে আলতো করে বসলো পৃথিবী থেকে উড়ে যাওয়া জোনাকি। উৎক্ষেপণের 46 দিন পরে 3রা মার্চ দুপুর 2টো নাগাদ চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের সওয়ারবিহীন মহাকাশযান ব্লু ঘোস্ট। চাঁদের মাটি ছোঁয়া দ্বিতীয় বেসরকারি বাণিজ্যিক মহাকাশযান এটি। চাঁদের যেদিক সবসময় পৃথিবীর মুখোমুখি থাকে সেখানেই অবতরণ করেছে 6.6 ফুট লম্বা মহাকাশযানটি। সি অফ ক্রাইসিস বা সংকটের সাগর নামে চাঁদের যে বিরাট গহ্বর পৃথিবী থেকে দৃশ্যমান, সেখানে আবিষ্কারের লক্ষ্য নিয়ে গিয়েছে মহাকাশযানটি। না ফেরার দেশে চলে গেলেন ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম জেমস হ্যারিসন ও AM। এই অস্ট্রেলিয়াবাসীটি সারা জীবনে রক্ত দিয়ে প্রাণ রক্ষা করেছেন গোটা বিশ্বের প্রায় 20 লক্ষেরও বেশি শিশুর। তার শরীরে অ্যান্টি-ডি নামে একটি বিরল অ্যান্টিবডি ছিল, যা জন্মের সময় মায়ের শরীর থেকে শিশুর শরীরে মারণ অ্যান্টিবডি বাহিত হওয়াকে প্রতিহত করে। সেটা জানার পর 1954 সালে 18 বছরের এই তরুণ রক্ত দিতে শুরু করেন। 2018 সালের 81 বছর পর্যন্ত এই কাজ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 88 বছর। পরিবেশের ভারসাম্য বজায় রেখে দূষণ কমিয়ে রাস্তা তৈরির ক্ষেত্রে বিটুমিনের তুলনায় প্লাস্টিক বর্জ্য ব্যবহারের নজির সৃষ্টি করল এ রাজ্যের ভাঙড় অঞ্চল। প্রায় 3 টন প্লাস্টিক বর্জ্যের টুকরো দিয়ে দক্ষিণ 24 পরগনার কয়েকটি অঞ্চলে পিচ রাস্তার মেরামতির কাজ শুরু হলো, যেখানে পরিবেশ বান্ধব এই প্রক্রিয়াটি আরো ভালোভাবে রাস্তা নির্মাণ ও মেরামতিতে বিশেষ কার্যকরী হয়ে উঠছে। তাই আগামী দিনে সমস্ত জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রযুক্তিকেই রাস্তা তৈরির কাজে লাগানো হবে। জাপানের রিকেন সেন্টার ফর ইমার্জেন্ট ম্যাটার সায়েন্সের গবেষকেরা একটি জৈব অপচনযোগ্য প্লাস্টিক তৈরি করেছেন, যা কেবল শক্তিশালী নয়, বহুমুখীও। এটি দ্রুত সমুদ্রের জলে দ্রবীভূত হয়। এই ধরনের প্লাস্টিক প্যাকেজিং উপকরণ থেকে শুরু করে চিকিৎসার সরঞ্জাম পর্যন্ত বিভিন্ন জিনিস ব্যবহারের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। এর ফলে প্লাস্টিকের জন্য পরিবেশগত ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। একই সঙ্গে এই প্লাস্টিক মাত্র 10 দিনের মধ্যে পচে যায়, যা মাটির উর্বরতাও বৃদ্ধি পায় এবং এটি ভেঙে গিয়ে জৈব পদার্থে রূপান্তরিত হয় এবং কার্বনের পরিমাণ বৃদ্ধি করে। গত বুধবার 12 মার্চ 83 বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার হায়দ্রাবাদের সৈয়দ আবিদ আলী। তিনি মূলত পেশার অলরাউন্ডার হিসেবে পরিচিত হলেও লোয়ার অর্ডার ব্যাটিংয়েও বড় ভরসা ছিলেন। তিনি 212 ম্যাচে 8,732 রান, 13টি সেঞ্চুরি এবং 31টি হাফ সেঞ্চুরি করেন এবং মোট 397 উইকেট নিয়েছেন। ক্রিকেট ক্যারিয়ারের শেষে ক্যালিফোর্নিয়ার ট্যাসিতে চলে যান এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি ক্রিকেটার। ইসরোর মুকুটে নতুন পালক। মহাকাশে করমর্দন শেষে বিচ্ছিন্ন হল স্যাটেলাইট যুগল স্পেডেক্স 1 এবং 2।
প্রসঙ্গত মাস দুয়েক আগে স্পেস ডকিং করে দুটো কৃত্রিম উপগ্রহকে একত্রিত করে ইতিহাস গড়েছিল ইসরো। এবার সফল আনডকিং করে নতুন ইতিহাস গড়লেন ইসরোর বিজ্ঞানীরা। আশা করা হচ্ছে পৃথিবী থেকে নিয়ন্ত্রণ ছাড়াই পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারবে ভারতীয় মহাকাশ যানগুলি। এমনকি উপকৃত হবে চন্দ্রযান 4, গগনযানের মতো অভিযানগুলিও। কাজেই এই আবিষ্কার মহাকাশ গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গত 8 ও 9 মার্চ পিসি চন্দ্র গার্ডেনে ব্রততী পরম্পরা ও কাব্যায়নের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক কর্মশালা ও অনুষ্ঠান শব্দেরা আমার বাগানে। গত 8 তারিখ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বক্তাদের বিশেষ আলোচনায় বাক শিল্পচর্চা ও শিল্পী মানসিকতা গঠনের ক্ষেত্রে কর্মশালাটি যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি গত 9 তারিখ সংস্থার ছাত্রছাত্রী সহ বিশিষ্ট শিল্পীদের সৃজনশীল উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়েছিল। বিস্তারিত প্রতিবেদনে। যার হাতে শব্দের বাগানে ফুল ফোটে তিনি ব্রততী বন্দ্যোপাধ্যায়, আর তার পরম্পরায় সেই ফুল নানা বর্ণগন্ধ নিয়ে সুরভিত হতে থাকে। গত 8ই মার্চ বাক শিল্পচর্চার কর্মশালাটিতে তাই বিভিন্ন প্রেক্ষিত থেকে ধারণা দেওয়া হয়েছে, যা আবৃত্তি বা বাচিক উপস্থাপনার গণ্ডি ছাড়িয়ে বিতর্ক ও বক্তৃতা, ভয়েস থেরাপি, ভয়েস অ্যাক্টিং, উচ্চারণের স্পষ্টতা ও মানসিক দৃঢ়তা গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সচেতনতার আলোতে নিয়ে এসেছে। এই বিষয়গুলি নিয়ে ডক্টর কুণাল সরকার, ডক্টর সোমনাথ মুখার্জি, সোহিনী সেনগুপ্ত, অগ্নিজিৎ সেন, মৃণাল চক্রবর্তী ও ব্রততী বন্দ্যোপাধ্যায় এই কর্মশালাটিতে তাদের বিদগ্ধ বক্তব্য রেখেছিলেন। সেই সঙ্গে ডিজিটাল নিউজের ক্যামেরায় তারা জানালেন কর্মশালা সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামত। অভিজ্ঞতাটা মোটামুটি ভালো হলো। খুব ভয়ে ভয়ে এসেছিলাম, কারণ অধিকাংশ লোকজনই আমাদের থেকে বয়সে অনেক কম, তো আমাদের থেকে বয়সে বেশি হওয়ার সম্ভাবনা হয়তো এখন। তো তারা সবাই যে একটা আগ্রহ নিয়ে এবং তাদের মধ্যে একটা এনার্জি নিয়ে, একটা অ্যাটেনশন নিয়ে আজকের সেশনটায় ছিলেন, ভীষণ ভালো লাগলো। পিসি চন্দ্র গার্ডেনের টিউলিপ হল একেবারে কানায় কানায় পূর্ণ, প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ, যেটাকে আমরা বলি। এবং সেটা সত্যি ভাবা যায় না যে এত মানুষ তারা ভালোবেসেই বাচিক শিল্পের প্রতি তাদের যে অনুরাগ, সঞ্চালনার প্রতি তাদের যে প্যাশন, সেটা নিয়ে তারা শিখতে এসছেন, কিছুটা আহরণ করতে এসছেন, কিছুটা বাড়ি নিয়ে যেতে এসছেন। তো আজকে বোধহয় 200-300-র উপরে মানুষজন সবাই ছিলেন, মহিলারা ছিলেন, পুরুষরা ছিলেন, অনেককে দেখলাম অ্যাক্রস দ্য এজ গ্রুপ। আমার যেটা ভালো লেগেছিল যে আজকে আমি ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে একজন খুব পাওয়ারফুল মহিলার অর্গানাইজেশনে গিয়ে কথা বলতে যাচ্ছি, এবং আমি নিজেও ছোটোবেলা থেকে অনেক কিছু শিখে এখন আমারও একটা কথা বলার মতো জায়গায় আমি গেছি। এটা আমি নিজেকেও আমার মনে হয়েছে যে ওকে, যে আমার নিজেকেও ভালো লেগেছে। আমি যেখানে এসেছি পুরোটা আজকে খুবই ভালো লেগেছে, এবং অডিয়েন্সে প্রচুর মহিলা ছিলেন, তারা শুনছিলেন, আশা করি কিছু পেয়েছেন তার থেকে। বাচিক একটা যেমন শিল্প, যেখানে প্রপার ট্রেনিং দরকার, প্রপার মেন্টরশিপ দরকার। এটা প্রতিটা প্রোগ্রামে গিয়ে আমরা কিছু না কিছু শিখি। এটা আমি এখানে এসে দেখলাম যে এটাকে যথেষ্ট ভালোভাবে লালন পালন ভরণ পোষণ করা হচ্ছে। ভীষণ ওয়েল অর্গানাইজড, লট অফ এনার্জি, লট অফ অ্যাটেনশন, এবং আমাদেরও আজকে সময়টা ভীষণ ভালো কাটলো। আর একটু সময় কাটাতে পারলে আরও ভালো লাগতো। নমস্কার। 9 মার্চ পিসি চন্দ্র গার্ডেনের ম্যাপল লনে অগন্তি সাধারণ দর্শক ও গুণমুগ্ধ শ্রোতার উপস্থিতিতে ব্রততী পরম্পরার ছাত্রছাত্রীদের সহযোগিতায় ও দলগত পরিবেশনায় আয়োজিত হয় শব্দেরা আমার বাগানে কবিতা যাপনের মূল অনুষ্ঠানটি। উদ্বোধনে উপস্থিত ছিলেন বর্তমানে বাংলা সাহিত্যের গুরুজন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও কবি সুবোধ সরকার। কবিতা ও আবৃত্তি শিল্পের এই মহাসমারোহে আরও বিশেষ মাত্রা যুক্ত হয় কল্যাণ সেন বরাট পরিচালিত ক্যালকাটা ইউথ কোয়ারের সলিল চৌধুরীর শতবর্ষ স্মরণ, নতুন প্রজন্মের গণসঙ্গীত শিল্পী আরাত্রিকা এবং চণ্ডালিকার অংশবিশেষে জয়তী চক্রবর্তী ও ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মিলিত শ্রুতি অভিনয় তোমার মাটির কন্যার মনোমুগ্ধ পরিবেশনায়। এছাড়াও আবৃত্তি থেকে আলোচনা, কবিতা পাঠ থেকে গান ইত্যাদি নানা আঙ্গিকে এদিনের অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছিলেন প্রণতি ঠাকুর, রত্না মিত্র, সুতপা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, প্রচেত গুপ্ত, লোপামুদ্রা মিত্রের মতো প্রমুখ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
ব্রততী পরম্পরার 10 বছর পূর্তি অনুষ্ঠান 8 এবং 9 মার্চ। আজ 9 মার্চ মেপল লন, পিসি চন্দ্র মেপল লনে আমরা অসাধারণ একটি সন্ধ্যার সাক্ষী হয়ে রইলাম। একদম যাকে বলে মাঠ ভক্তি, দর্শক শ্রোতা, অসাধারণ সব অনুষ্ঠান। আমি কলকাতায় কখনো শুধুমাত্র বাংলা কবিতা শোনার জন্য এই রকম সমাগম আর কোথাও দেখিনি। আমি গত 30 বছরে কলকাতায় কখনো দেখিনি যে কবিতা শোনার জন্য এত মানুষ আসতে পারে। এই অনুষ্ঠান আমাকে আমার অন্য নতুন একটা ধারণা উন্মুক্ত করলো যে এই শহরে চারপাশে এত মানুষ আছেন যারা কবিতাকে এত ভালো করে মগ্ন হয়ে কবিতার মধ্যে থাকতে পারেন। এটা আমার কাছে একটা জানাও হলো। আমি নিজে অনুষ্ঠান করতে পেরে খুব খুশি। আজকে ব্রততী পরম্পরার 10 বছর পূর্তিতে যে অনুষ্ঠান, তাতে আমাদের ক্যালকাটা কোয়ারকে ডেকেছে, এটা আমার কাছে অসম্ভব বড় পাওয়া। আমরা গানের দল, স্বাভাবিকভাবে আজকের যে বাচিক শিল্পের এই অনুষ্ঠানে আমরা কিন্তু ডাক পাওয়ার সেই অর্থে যোগ্য নই, কিন্তু আবার দেখলাম যে এসে যখন অনুষ্ঠান করলাম তখন একটা একেবারে অন্য রকম অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেল এবং মানুষের যে উৎসাহ দেখলাম, বিশেষ করে সলিল চৌধুরীকে সামনে রেখে, সলিল চৌধুরীর এই শতবর্ষে এই গণসঙ্গীত যে এখনও মানুষের কাছে সমানভাবে প্রিয়, এটার কিন্তু একটা প্রমাণ আজকে পেলাম এবং এটা পাচ্ছি গত 1 বছর ধরে যেখানেই অনুষ্ঠান করছি। আমি এতটা সৌভাগ্যবতী, আজকে আমার সাথে কল্যাণ সেন বরাট স্যার নিজে ছিলেন আমার সাথে স্টেজে। ওনার মিউজিশিয়ানরা আমার সাথে আমার গানে আমাকে হেল্প করেছেন অনেকটা। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওনার মতো ওরকম একজন জ্ঞানী গুণী মানুষের সাথে একসাথে স্টেজ করতে পেরে আমি আপ্লুত পুরো। এবং এখানে আসার অভিজ্ঞতা হয়তো আমি কয়েকটা শব্দের মাধ্যমে বলে বোঝাতে পারবো না। এরকম পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না। ব্রততী পরম্পরার 10ম বর্ষপূর্তি এবং এই বাৎসরিক উৎসবে আমি আজকে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলাম। শুধু না, একই সঙ্গে আমরা পারফর্ম করেছি চণ্ডালিকা নাটকের একটি নির্বাচিত অংশ। সেখানে পাঠ এবং গানে প্রকৃতির চরিত্রে আমি ছিলাম এবং দিদি অবশ্যই মায়ের চরিত্রে ছিলেন। তো একই সঙ্গে প্রথমত বলি যে এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম, এবং এই সাহসটা দিদি আমাকে দিয়েছেন বলে, আমার উপর বিশ্বাস রেখেছেন বলে হয়তো আমার পক্ষে, আমি যতটুকু পেরেছি আমার পক্ষে সম্ভব হয়েছে করা। আর ব্রততী পরম্পরার অনুষ্ঠান সবসময় অসম্ভব সুষ্ঠু এবং সুশৃঙ্খল বলাই বাহুল্য। যতবারই আমি এসেছি অনুষ্ঠান দেখতে, কখনো অনুষ্ঠানের পারফরমেন্সের কারণে, তো আমার সবসময় মনে হয়েছে যে এই শৃঙ্খলাবদ্ধভাবে একটা অনুষ্ঠানকে সুচারুভাবে পরিচালনা করার যে ক্ষমতাও দিদির মধ্যে আছে, সেটাও বোধহয় শেখার। সবচেয়ে বড় কথা হচ্ছে কবিতাকে নিয়ে মানুষ 6 ঘন্টা 7 ঘন্টা ধরে অনুষ্ঠান শুনছে। এটা একটা বিরাট বড় পাওয়া এবং সেটাই ব্রততী করে দেখিয়ে দিল। আমি ব্রততী পরম্পরাকে আন্তরিক শুভকামনা জানাই এবং সকলে খুব ভালো থাকুক, কবিতা নিয়ে তাদের জীবনযাপন আরও দীর্ঘ হোক। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। চলতি বছরের 2রা এপ্রিল থেকে নয়া শুল্ক নীতি চালু করেছে আমেরিকা। তার আগেই ভারতের শুল্ক নীতি নিয়ে ফের আক্রমণ ট্রাম্পের। শুক্রবার ট্রাম্প জানান, ভারত তাদের ওপর 100%-এরও বেশি শুল্ক আরোপ করে। বাদ দেননি চীন ও দক্ষিণ কোরিয়ার প্রসঙ্গ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকের জন্য ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যে আমেরিকা সফরে গিয়েছেন। তার মাঝেই ট্রাম্পের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এসেছেন, তারপরেও ছবিটা বদলায়নি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করলেন ট্রাম্প। জানালেন তিনি এসে ভারতের এতদিনের কীর্তি ফাঁস করে দিয়েছেন, এবার নয়াদিল্লি শুল্ক কমাতে বাধ্য হবে। আমেরিকার পণ্যের শুল্কের পরিমাণ হ্রাস করতে রাজি হয়েছে ভারত, জানিয়েছেন ট্রাম্প। মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে বসেও ভারতের শুল্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, ভারত যে পরিমাণ শুল্ক নেয় তা খুব অন্যায়। আমি ওদের দোষ দিচ্ছি না, কিন্তু এভাবে বাণিজ্য করা কঠিন। ওদের শুল্কের জন্য ভারতে কিছু বিক্রি করা কঠিন। পরিসংখ্যান বলছে 2024 সালে ভারতের এবং আমেরিকার মধ্যে মোট 12,000 কোটি ডলারের বাণিজ্য হয়েছে। তার মধ্যে ভারতে 4,100 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে আমেরিকা। 2023 সালের তুলনায় বাণিজ্য ঘাটতির পরিমাণ 4,500 কোটি ডলার। শুধু ভারত নয়, শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধেই তোপ দেগেছেন ট্রাম্প। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চীন, ব্রাজিল কিংবা আমেরিকার প্রতিবেশী মেক্সিকো এবং কানাডা মার্কিন পণ্য থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে। ভারতের শুল্কের পরিমাণ 100%-এরও বেশি। কোনো কোনো পণ্যের ক্ষেত্রে 200%-এর কাছাকাছি শুল্ক নেয় নয়াদিল্লি। এই নীতিকে অন্যায় বলে উল্লেখ করেছেন ট্রাম্প। আমেরিকার প্রতি বিভিন্ন দেশের এই শুল্ক নীতির পাল্টা পারস্পরিক শুল্ক আরোপের কথা জানিয়েছেন তিনি। অর্থাৎ যে যে দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক নেয় সেই দেশগুলির উপর পাল্টা শুল্ক চাপাবে আমেরিকাও। এই টিট ফর ট্যাট নীতি আগামী 2রা এপ্রিল থেকে চালু করা হতে পারে। ভারতের উপরেও বাড়তি শুল্ক চাপাতে পারে আমেরিকা। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বসন্ত উৎসবের রঙিন আনন্দের চেনা ছবি পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। মানুষের পছন্দ এখন বেসামাল উল্লাস এবং অকারণে নিয়মনীতি লঙ্ঘন। শহর থেকে জেলা সর্বত্রই একই ছবি। কচিকাচাদের দোল খেলার নির্ভেজাল আনন্দ থাকলেও বড়রা খেয়াল করল না পরিবেশ বিধি কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণ। উৎসব উদযাপনে মানুষের বেপরোয়া মনোভাব থেকে নিস্তার পায় না কবিগুরু শান্তিনিকেতন। বিগত বেশ কয়েক বছর যাবৎ এই কারণেই বসন্ত উৎসব উদযাপনে সাধারণ মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আশ্রমের সম্পূর্ণ নিজস্ব নিয়মনীতিতে রুচিসম্মতভাবে সাংস্কৃতিক ঐতিহ্যকে মান্যতা দিয়ে শুধুমাত্র আশ্রমিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তনীদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয় আশ্রমের গৌড় প্রাঙ্গণে। বিশ্বভারতীতে রুদ্ধদ্বারের এই বসন্ত উৎসব আয়োজিত হলেও শান্তিনিকেতনের অন্যত্র সাধারণ মানুষ ও পর্যটক রং খেলার উৎসবে সামিল হয়। শান্তিনিকেতনে এসে দোল খেলার উৎসাহ উদ্দীপনা এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে এক্ষেত্রে বিশাল সংখ্যক মানুষের সমাগম ঘটে এবং তাদের মধ্যে বেশ কিছু মানুষ রং খেলার মত্ততায় পারিপার্শ্বিক প্রকৃতি পরিবেশের ক্ষতি সাধন করে বসে। এবছর শান্তিনিকেতনের সোনাঝুরি অভয়ারণ্যে বন দপ্তরের পক্ষ থেকে বিধিনিষেধ ঘোষণা করা হয়েছিল জঙ্গলে গিয়ে পরিবেশের ক্ষতি সাধন করে রং খেলার ব্যাপারে। এর জন্য প্রশাসনকে সমালোচনার মুখেও পড়তে হয়। তবে শেষ মুহূর্তে সেই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়নি। ফলত শান্তিনিকেতনের সোনাঝুরিতে সেই চেনা ছবি ধরা পড়ল। উৎসাহী পর্যটক ও জনতার ভিড়ে এবং রং খেলার মত্ততায় বিঘ্নিত হল বনভূমির পরিবেশ। পর্যটকদের ফেলে যাওয়া রঙে ও আবর্জনায় নোংরা হয়ে যায় সোনাঝুরির জঙ্গল। শান্তিনিকেতনেও যখন এই অবস্থা, তখন কলকাতায় বসন্ত উদযাপনকে কেন্দ্র করে পরিবেশ বিধির পাশাপাশি ট্রাফিক বিধিও অমান্য করা হলো। সংরক্ষিত রবীন্দ্র সরোবরে পরিবেশকে বিঘ্নিত করে সরোবরের ভিতরে বসন্ত উৎসব আয়োজন করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। এর পাশাপাশি শহরের বড় রাস্তাগুলিতে গত দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল করে রাখা হয়েছিল। ফলে বহু গাড়ির যাত্রীরা নির্দিষ্ট গতিসীমার ঊর্ধ্বে গাড়ি চালিয়েছে, সিগন্যাল ব্রেক করেছে এবং বিনা হেলমেটে একাধিক যাত্রী নিয়ে গাড়ি সাওয়ার করেছে। দোলের মতো যে কোনো আনন্দ উৎসবে উৎসাহী সাধারণ মানুষ খুশির ভাগটুকু নিয়ে মাতামাতি করলেও
এসব ক্ষেত্রে নিয়মনীতিগুলিকে মান্যতা না দেওয়াটাই এখন বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আধুনিক ভারতে যখন আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলি, তখন আমরা প্রায়শই এমন অনেক নারী বিজ্ঞানীর নাম নিতে ব্যর্থ হই যারা কয়েক দশক আগে আমাদের গর্বিত করেছিলেন। যখন মহিলাদের একটি নির্দিষ্ট স্তরের বেশি পড়াশোনা করার অনুমতি ছিল না, এমনই একজন মহিলা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা পদার্থবিদ ডক্টর পূর্ণিমা সিনহা, যিনি 1950-এর দশকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন, যখন পদার্থবিদ্যার মতো বিষয়ে মহিলাদের কথা প্রায় শোনাই যেত না। এখানেই শেষ নয়, তার সৃষ্টির নানা দিক আজ তুলে ধরবেন আমাদের প্রতিনিধি কৃতি বাঙালি বিভাগে। ভারতে তখন ব্রিটিশ শাসন, সমাজ ছিল এখনকার থেকে অনেক বেশি রক্ষণশীল। তারই মধ্যে পুরনো বিধিনিষেধ এবং ভয়কে অগ্রাহ্য করে বহু নারী এগিয়ে এসেছিলেন সাম্য এবং স্বাধীনতার পথে। কিছু কিছু ক্ষেত্রে পরিবারও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, যেমন প্রতিষ্ঠিত আইনজীবী নরেশচন্দ্র সেনগুপ্তের কনিষ্ঠা কন্যা পূর্ণিমা সেনগুপ্ত, পরবর্তীকালে যিনি ডক্টর পূর্ণিমা সিনহা নামে খ্যাত হয়েছিলেন। পড়াশোনার বিষয় ছিল পদার্থবিদ্যা, পড়াশোনার সঙ্গেই শিল্প চর্চা চলত। যামিনী গঙ্গোপাধ্যায় থেকে শিখেছিলেন হিন্দুস্থানি ধ্রুপদী সঙ্গীত, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের থেকে তবলার পাঠ নিয়েছিলেন। ছবি আঁকা শিখেছেন বিখ্যাত শিল্পী গোপাল ঘোষের থেকে। ভাস্কর্য নির্মাণেও পূর্ণিমা ছিলেন সিদ্ধহস্ত। 1951 সালে স্নাতকোত্তরে দারুণ ফল করলেন পূর্ণিমা। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের খয়রা অধ্যাপক বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু জহুরির চোখ নাড় পূর্ণিমাকে নিয়ে নিলেন তার রিসার্চ টিমে। পুরুষতান্ত্রিক লোকজনেরা রে রে করে উঠল, একজন মেয়ে কিনা পিএইচডি করবে পদার্থবিজ্ঞানে। বিজ্ঞানের ওই শাখায় গবেষণায় তখন পুরুষদের একাধিপত্য। যদিও আচার্য সত্যেন্দ্রনাথ এবং ছাত্রী পূর্ণিমা কেউই হার মানার মানুষ ছিলেন না। গবেষণার জন্য পূর্ণিমার দরকার ছিল এক্সরে মেশিন, কিন্তু তা সহজলভ্য ছিল না। খবর পেলেন ওয়েলিংটন স্কোয়ারে ডক্টর বিধানচন্দ্র রায়ের বাড়ির পাশে বিক্রি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নানা বাতিল সরঞ্জাম। তিনি কিছু যন্ত্রাংশ কিনলেন এবং সেগুলো দিয়েই এক শক্তিশালী এক্সরে মেশিন বানিয়ে ফেললেন। 1956 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করে। তিনি প্রথম বাঙালি নারী যিনি অর্জন করেছিলেন পদার্থ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি। উচ্চতর গবেষণার জন্য আমেরিকা গিয়েছিলেন পূর্ণিমা। দেশে ফিরে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বোস ইনস্টিটিউটে কাজ করেন। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক ইনস্টিটিউটে ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। বঙ্গীয় বিজ্ঞান পরিষদেও কাজ করেছিলেন। তার প্রকাশিত বেশ কয়েকটি বইয়ের মধ্যে রয়েছে অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে তাঁর সাক্ষাৎকারের সংকলন অমর কথা এবং অধ্যাপক বসুর উপর লেখা আরেকটি বই বিজ্ঞান সাধনার ধারায় সত্যেন্দ্রনাথ বসু। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুরজিৎ সিনহার সঙ্গে বিবাহের পর তার বিভিন্ন আগ্রহ তাকে আদিবাসী জগতে নিয়ে যায়। তারা শান্তিনিকেতনে উপজাতীয় শিশুদের জন্য মেলামেশার পাঠশালা নামে একটি স্কুল প্রতিষ্ঠা করে। পরে তিনি সঙ্গীতের পদার্থবিদ্যার উপর একটি কোর্সও চালু করেন। ডক্টর পূর্ণিমা সিনহা কখনোই সম্মাননা বা পুরস্কারের ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না। তিনি তার সৃজনশীল ও শৈল্পিক প্রতিভার পূর্ণ ব্যবহার এবং বাংলায় পদার্থবিদ্যার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করার মাধ্যমে নিজের পরিতৃপ্তি খুঁজে পেয়েছিলেন। তিনি প্রকৃতপক্ষে একজন নারী যিনি ভারতে পুরুষতন্ত্রের শৃঙ্খল ভেঙেছেন। তাই হাজার হাজার নারীর অনুপ্রেরণা তিনি। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে।
চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।